नमस्कार दर्शक बंधुरा आमी राय आमार चैनेले आपनादेर स्वागत। आज 12 जून 2025 बृहस्पतिवार एखन बाजे रात 1टा। आमरा बैगपत्र गुछिए रওনা दिচ্ছি গরুমারা নেস্ট। যেতে হবে 649 কিলোমিটার। এবার আমাদের সাথে যাচ্ছে ছোটন অর্থাৎ আমাদের ছোট মাসি, মেশো এবং বোন। যাত্রাপথে চাঁদ ও সূর্য পরপর দেখার সাথে সাথে শহর, গ্রাম, জনপদ, নদী, জঙ্গল, চা বাগান, হাট বাজার, ক্ষেত খামার এবং তার সাথে সাথে প্রতি সময়ে বদলে যাওয়া প্রকৃতি, মানুষজন দেখতে দেখতে পৌঁছে গেলাম ডুয়ার্স। আমাদের এই যাত্রাপথের পুরো বিবরণ আছে আমার আগের ভিডিওতে, আই বাটনে লিংক দিয়ে দিয়েছি, চাইলে দেখে নেবেন। তো আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। সামনে থেকে আমরা ডান দিকে টার্ন নেব। এখান থেকে 2 কিলোমিটার মতো পুরো একদম গ্রাম্য রাস্তা পার করে আমাদের গন্তব্য গরুমারা নেস্ট। 10 মাস আগে আমরা 4 জন এসেছিলাম গরুমারা নেস্টে। এই নিয়ে দ্বিতীয়বার এলাম। 4 দিনের ছুটিতে কোথায় যাওয়া যায় যখন আমরা প্ল্যান করছিলাম, দার্জিলিং, কালিম্পং, লাভা অনেক নামই এসেছিল। উদ্দেশ্য ছিল প্রকৃতির কোলে কয়েকটা দিন নিরিবিলিতে কাটানো। শেষমেশ আমরা ঠিক করলাম গরুমারা নেস্টেই যাব। কারণ দুটো। এক, এখানে প্রকৃতি সত্যি কথা বলে। আর একটা কারণ, বর্ষায় ডুয়ার্সের লাবণ্যময় স্নিগ্ধ রূপ চাক্ষুষ করার জন্য। বছরের আর কোনো সময় কিন্তু ডুয়ার্স এত রূপসী, এত সবুজ থাকে না। তাই জঙ্গল বন্ধ থাকলেও আমরা সুযোগ পেলেই বর্ষাকালেই ডুয়ার্সে আসি। আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম গরুমারা নেস্ট রিসর্টে। চারিদিকে জঙ্গল এবং চা বাগান ঘেরা এই রিসর্টের সীমানা গরুমারা ন্যাশনাল পার্কের বন্যপ্রাণী এলাকার সাথে সংযুক্ত, যে কারণে প্রায়ই এই রিসর্টের মধ্যে কিন্তু বন্যপ্রাণী ঢুকে পড়ে। এই রিসর্টের সমস্ত ডিটেলস আপনাদের অবশ্যই জানাবো। সবার আগে আমরা লাগেজগুলো আমাদের বুকিং করা রুমে রেখে আসব, তারপর লাঞ্চ করতে যাব। লাঞ্চের মেনু আমরা আগেই দিয়ে রেখেছিলাম। এখানে দেখুন দিনের বেলা কিন্তু দিব্যি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আকাশ একটু মেঘলাই। এই রোতে আমাদের 3টি রুম বুক করা আছে। আর রুমের সামনে দেখুন চা বাগান এবং জঙ্গল। আর এই যে ক্যানালটি দেখছেন, এটি পুরো রিসর্টকে ঘিরেই বানানো আছে, যাতে হাতি ঢুকতে না পারে। কারণ হাতি মসৃণ জায়গায় চলতে পারে না, ওদের পা স্লিপ করে, সেই কারণে এই ব্যবস্থা। তবে এক্ষেত্রে হাতিকে আটকানো গেলেও চিতা, হরিণ, ময়ূর ইত্যাদি বন্য জন্তুরা কিন্তু মাঝে মাঝে ঢুকে পড়ে। তো এবার চলুন আমাদের রুমগুলো আপনাদের দেখাই। আমাদের 7 জনের জন্য 3টি রুম বুক করা হয়েছে। আমাদের 3টি রুমের নাম হলো শাল, সেগুন এবং টুন। এটা হলো শাল। এই রোতে যতগুলো রুম আছে সবগুলো একদম একই রকম, শুধু মাসিদের রুমে অর্থাৎ টুনে একটা বেড এক্সট্রা আছে, যেহেতু মাসিরা 3 জন আছে। প্রত্যেকটি রুমে আছে খাট, আলমারি, এসি, একটি সোফা, একটি কাঁচের টেবিল, একটি বড় আয়না, সুটকেস ও জিনিসপত্র রাখার জন্য টেবিল, কফি মেকার, একটি মিনি ফ্রিজ, চা, চিনি, দুধ এবং কফির একটা প্যাকেট এবং 2টো জলের বোতল রাখা ছিল। এছাড়া 2টো শ্যাম্পু এবং শাওয়ার জেলের ছোট ছোট বোতলও রাখা আছে। বাথরুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিক্যালি গরুমারা নেস্ট রিসর্টটি একটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বানানো রিসর্ট, যেটা কাঠ, বাঁশ, বেত, মাটি এবং ইট পাথর ব্যবহার করে ঘরগুলো বানানো হয়েছে, যাতে পরিবেশের সঙ্গে কোনো বিরোধ না তৈরি হয়, যাতে প্রকৃতির মধ্যে থেকেই প্রকৃতিকে কাছ থেকে অনুভব করা যায়। তো জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে গেলাম। আজকের মেনু ছিল গরম ভাত, খাঁটি ঘি, ডাল, ঝুড়ো আলু ভাজা, আলু পোস্ত, রায়তা, কাতলা মাছের ঝোল এবং শেষ পাতে চাটনি ও রসগোল্লা। হ্যাঁ, ওকে বাটি উপর করে দিলেও নিয়ে নেবে। রোগা হয়ে যাচ্ছে না, একটু বেশি করে ঘি মাখন খাওয়া উচিত।
প্রত্যেকটা রান্না ভীষণ ভীষণ ভালো ছিল। স্পেশালি আলু পোস্ত, দারুণ হয় এখানকার আলু পোস্তটা। মাছটাও ভীষণ ফ্রেশ এবং খেতেও খুব ভালো ছিল। আমাদের খাওয়া শেষ হতে হতেই বাবলুদা পৌঁছে গিয়েছে। শুরু হয়ে গেল গল্প। বাবলুদার অভিজ্ঞতার ঝুলি মাসের পর মাস দিন রাত শুনলেও কিন্তু খালি হবে না। ভীষণ প্রাণবন্ত, বন্ধুত্বপূর্ণ, হাসি খুশি এবং সবসময় এনার্জেটিক ও খুবই গুণী ব্যক্তি একজন। আর 5টা সাধারণ মানুষের থেকে আমাদের থেকে কিন্তু একদমই আলাদা একজন মানুষ উনি। অনিরুদ্ধ এখানে আসলেই ঘন্টার পর ঘন্টা বাবলুদার সাথে গল্প করে কাটিয়ে দেয়। একটা কাপল সঙ্গে একটা ইন্ট্রুডার, একটা ম্যান। তো সেই জন্য তখন আমাদের খেয়ালই নেই যে লোকজন দাঁড়িয়ে আছে। যেখানে গেস্ট ছিল সবাই, একটা ক্যাশ ফ্যামিলি, সে 12 থেকে 15 মিনিট টাইম দিল দেখার জন্য। সেটাও ব্যাপার, সেটাও ব্যাপার, মানে এমনি মানে বিগ ক্যাটের ক্যাশ ফ্যামিলি অ্যালাউ করে না, ফ্র্যাকশন অফ আ সেকেন্ড পালিয়ে যায়, হাতে চায় না। তাও বাচ্চা বলে তবুও না ভাবা যায় না, মানে চায় না। এখন এই সেন্ট্রাল প্রভিন্সে যে বাঘগুলো আছে তারা একটু অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, মানে সাফারিতে গিয়ে কি ওরা ভীষণ গাড়ি আসছে, আমিও দেখে শুয়ে আছে, গাড়ি আমাদের মানুষজন দেখলো আবার শুয়ে পড়ছে। ঠিক আমি তাই বলছি, ওরা বাঘের চরিত্র বিরোধী এরকম হয়। হ্যাঁ, অবকাশটা যেটা আছে আমরা বলছি চাপড়ামারি। আর চাপড়ামারি ধরে যদি আমরা এগিয়ে যাই, আবার সাকাম ফরেস্ট, সাকাম থেকে দেখো বাদিকে আবার এই ভুট্টা বাড়ি, আওয়াজ পড়ে, সেটা থেকেও বসে মাংসিং হয়ে বৈকুণ্ঠপুরে ঠেকে গেছে, আবার ধরো সাকাম থেকে যদি নর্থে যাই তাহলে নেওরা আবার নেওরার থেকে আমরা যদি একটুখানি নর্থ ওয়েস্টে যাই, তাহলে না, তাহলে পাকিয়ং ইস্ট সিকিমে। নর্থ ইস্টের থেকে আর একটু বেশি নর্থে যদি চলে যাই, নর্থ ওয়েস্টে, তাহলে আমরা চলে যাই প্যাঙ্গোলাকা, একদম পাতংচেলে গিয়ে ল্যান্ডিং হবে। আবার ওই রাচিলা পিকটা যেটা, ওখান থেকে যদি আমরা ইস্টে যাই তাহলে ভুটানের ফরেস্টে চলে যাবে। ঠিক, ভুটানের ফরেস্টে। তো লাঞ্চ করে আমরা একটু বিশ্রাম নিলাম সবাই, কারণ রাতে তো ঘুম হয়নি কারো। তারপর এতটা জার্নি করে আসা, একটু পরেই সন্ধে হয়ে গেল। বাইরে ব্যাঙ এবং ঝিঝি পোকার তারস্বরে চিৎকারের কম্পিটিশন চলছে যেন। আর এই রিসর্টে রুমের ভেতরে, বাইরে, ক্যাফেটেরিয়া বা বাগানে পুরো জায়গাতেই কোথাওই খুব বেশি আলো রাখা নেই। চারিদিকে একটা কেমন অন্ধকারাচ্ছন্ন ভাব। আকাশে পূর্ণিমার চাঁদ, সামনে চা বাগান এবং জঙ্গল, জঙ্গলের একটা বুনো গন্ধ। একপাশে যেমন নীরবতা, তেমনি অন্য পাশে অন্ধকারের মধ্যে ঝিঝি পোকা ও ব্যাঙের ডাক, জঙ্গলের অন্ধকারের মধ্যে মিটিমিটি জোনাকির আলো, সবকিছু মিলিয়ে একদম জঙ্গলের বন্য প্রকৃতিকে যেন কাছ থেকে অনুভব করা যায়। একটা যেমন গা ছমছমে ভাব, তেমনি আবার চোখ, মন, কানের আরাম এবং প্রশান্তিদায়ক একটা অনুভূতি পাওয়া যায়। এরপর আমরা এলাম ডিনার করতে। ডিনার করতে এসে দেখুন জটলা করে গল্প চলছে। আজকের ডিনারে ছিল স্যালাড, রুটি, ডাল, বেগুন ভাজা, একটা 5 মিশালি সবজি, মাটন, আমার এবং মায়ের জন্য পনির এবং শেষ পাতে চাটনি ও মিষ্টি। খুব ভালো খেলাম প্রতিবারের মতো। খেয়ে উঠে আবার গল্প চালু হয়ে গিয়েছে দেখুন। এইভাবে বন্য প্রকৃতির কোলে গরুমারা নেস্টে আমাদের প্রথম দিন শেষ হলো। গুড নাইট বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা শুরু হলো আমার ভীষণ পছন্দের ব্রেকফাস্ট দিয়ে, প্যানকেক উইথ ম্যাপল সিরাপ এবং অরেঞ্জ জুস দিয়ে। ছোটন অর্থাৎ ছোট মাসির জন্য ছিল আলুর পরোটা এবং রায়তা। আজ ব্রেকফাস্ট করে আমরা একটু ঘুরতে যাব আশেপাশে। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন বাজে সকাল 10টা। এই বিরাট চা বাগানটা রিসর্টের গেটের একদম সামনে। পরে আপনাদের ঘুরে দেখাবো। সকালে বেরিয়ে আমরা লাভা, লোলেগাঁও, লুপ ব্রিজ, মূর্তি নদী ঘুরে যখন রিসর্টে ফিরলাম তখন প্রায় সন্ধে। সবাই ফ্রেশ হয়ে গল্প করতে করতে রিসর্টের আবছা রহস্যময় আলো আধারের মধ্যে ঝিল্লিরব শুনতে শুনতে গল্প করছিলাম। তারপর 8:30 নাগাদ ডিনার করতে এলাম।
তো ফ্রেশ ছিল। ডিনারে ছিল স্যালাড, রুটি, ডাল, মিক্স ভেজিটেবল ফ্রাই, ভেজ কোপ্তা, দেশি মুরগির ঝোল, চাটনি এবং মিষ্টি। সবাই খুব তৃপ্তি করে খেলাম। এইভাবে আর একটা ভীষণ সুন্দর দিন কাটলো গরুমারা নেস্টে। আজকের মতো শুভরাত্রি। সুপ্রভাত বন্ধুরা, আজ আমি ভোর 4টেতেই উঠে পড়েছি। তারপর 5টার দিকেই রুম থেকে বাইরে বেরিয়ে পড়েছি। মা দেখি বাইরে প্রকৃতির দিকে তাকিয়ে একা বসে রয়েছে ময়ূরের ডাক শোনার জন্য। বেসিক্যালি ময়ূরের ডাকের সঙ্গে মায়ের নামের একটা খুব মিল আছে, দুটোই কেকা, তাই বোধহয় ময়ূরের ডাক তার এত বেশি পছন্দ। রোজ সকালে এখানে রুমের মধ্যে বসেই কিন্তু ময়ূরের ডাক শোনা যায়, কারণ সামনের চা বাগানে প্রায়ই ময়ূর দেখা যায়। কালকেও দেখা গিয়েছিল, অনিরুদ্ধ ছবি তুলেছিল, দেখুন। আজ আমরা ব্রেকফাস্ট করে একটু বেরু করতে বেরোবো। ফিরতে ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে, তাই সকাল সকাল রিসর্টটা চষে বেড়ানোর জন্য ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য একটাই, আপনাদের রিসর্টটা যতটা সম্ভব ডিটেলসে দেখানোর চেষ্টা করব, সমস্ত বিবরণের সাথে। সাধারণত সকালবেলা বেশিরভাগ জায়গাতেই পরিবেশ শান্ত এবং মনোরম থাকে, কিন্তু এখানকার মতো একটা জায়গায় সারা দিন রাতই পরিবেশ শান্ত এবং মনোরমই থাকে। তবে সকালবেলা যেটা আপনি সবথেকে বেশি উপভোগ করতে পারবেন সেটা হলো পাখির ডাক। প্রচুর প্রচুর পাখির নানা রকম অজস্র কলকাকলিতে পুরো জায়গাটা একদম মুখর হয়ে আছে, যার কোনো বিরাম নেই প্রায়। সাথে আছে অগণিত ফুল, প্রজাপতি, চা বাগান, প্রচুর পরিমাণে ফলের গাছ আর ফ্রেশ অক্সিজেন। এবার প্রকৃতির সৌন্দর্যের সাথে কিছু প্রয়োজনীয় তথ্য জানাই আপনাদের। এখানে মোট 4 ধরনের রুমস আছে। অ্যালপাইনুডস, যেটাতে আমরা আছি, নর্থ ইস্টার্ন এথনিসিটি, যেটাতে আমরা আগের বার ছিলাম, আর আছে অ্যাডভেঞ্চার বার স্টুডিও, এটা পাখি প্রেমীদের জন্য বিশেষত, এবং এথনিক মাড হাউস। সব ধরনের রুমগুলোই আপনাদের দেখাবো এবং ট্যারিফও জানাবো। অ্যালপাইনুডস তো আপনাদের পরশু এখানে পৌঁছেই রুমসগুলো দেখিয়ে দিয়েছি। এই ক্যাটাগরির রুমগুলো ডুয়ার্সের কিছু প্রধান গাছের নামানুসারে, যেমন শাল, সেগুন, শিমুল, টুন, উদাল ইত্যাদি। এটা হলো নর্থ ইস্টার্ন এথনিসিটি, যেটা রুমগুলো অনেকটা অ্যালপাইনুডসের মতোই। এখানে রুমের দেওয়াল, ছাদ, মেঝে, ফার্নিচার সবই বেতের তৈরি, যেটা ভীষণ সুন্দর এবং মনোরম লাগে, কারণ ঘরে বসেই প্রকৃতির স্পর্শ অনুভব করা যায়। এই ক্যাটাগরির রুমগুলো এখানকার বন্য জন্তুদের নামানুসারে, যেমন লেপার্ড, বাইসন, সাম্বার, টাইগার এবং এলিফ্যান্ট। এটা হলো অ্যাডভেঞ্চার বার স্টুডিও ক্যাটাগরির কটেজেস। এখানে কটেজগুলোর সামনে পাখির ছবি তোলার ব্যবস্থা করা আছে ছায়াঘন প্রকৃতির মধ্যে। গরুমারা নেস্টে 308টিরও বেশি প্রজাতির পাখি আছে, আর তার মধ্যে অনেকগুলোই এখানে আসে। এখানে পাখিদের জন্য দেখুন খাবার এবং জলের ব্যবস্থা রাখা আছে, এবং ছবি তোলার সুবিধার জন্য চেয়ার ও টেবিল রাখা। এখানকার রুমগুলোর নাম ডুয়ার্সের কিছু বিখ্যাত নদীর নামানুসারে, যেমন ডায়না, জলঢাকা, তিস্তা, তোরসা ইত্যাদি। রুমগুলোর ভেতরটা আপনাদের দেখায়, চলুন। এখান থেকে গেলাম 4র্থ ক্যাটাগরির রুম এথনিক মাড হাউসে। এখানে কটেজগুলোর সামনে নুড়ি পাথর বিছানো রাস্তার পাশে ঘাসের নরম গদি পাতা যেন। প্রচুর ফুল গাছ এখানে, আর সাথে সারিবদ্ধ সুপারি গাছ, ভীষণ সুন্দর এবং সবুজে ভরা। কটেজগুলো দেখলে মনে হয় যেন কাদামাটির তৈরি ছোট্ট কুঁড়ে ঘর। চারিদিকে সবুজ এবং মাটির তৈরি ঘরের কম্বিনেশনে চোখে ভীষণ আরাম লাগে। সাথে পাখিদের উচ্চস্বরে ডাক মনকে যেন একটা অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দেয়।
এখানকার রুমগুলোর নাম এখানকার আদিবাসীদের নামানুসারে, যেমন রাভা, সাঁওতাল, মেচিয়া, মুন্ডা ইত্যাদি। রুমগুলোর ভেতরটা আপনাদের দেখায় চলুন। তো আপনারাও দেখতে পেলেন গরুমারা নেস্ট রিসর্টের 4 ধরনের রুমই কিন্তু ভীষণ সুন্দর, এবং সবচেয়ে অনবদ্য হলো প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকার পুরো ব্যবস্থা, সাথে সব রকমের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। যেমন প্রত্যেক ধরনের রুমেই এসি, ওয়াইফাই, গিজার, মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটেল, কার পার্কিং, ইনহাউস ডাইনিং হল, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ সব সুবিধাই আছে। এবার ট্যারিফগুলো বলে দিই আপনাদের। সব ধরনের রুমেই ডাবল অকুপেন্সি অর্থাৎ দুজনের জন্য ৩,৮০০ টাকা এবং পার হেড ১৯০০ টাকা, এবং ট্রিপল অকুপেন্সি অর্থাৎ 3 জনের জন্য ৫,১০০ টাকা এবং পার হেড ১৭০০ টাকা। এর মধ্যে অ্যাকোমোডেশন ছাড়াও ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড আছে। এটা পার্কিং এরিয়া। আমি একটু গেটের বাইরে এলাম চা বাগানটা কাছে থেকে দেখার জন্য। শুধু পাখির ডাক শুনুন। আমরা শহরে থেকে যে কত কিছু মিস করি এইসব জায়গায় আসলে তা উপলব্ধি করা যায়। এগুলো চেনেন? ছোটবেলায় দেখতাম এগুলোকে আমরা বুনো বেগুন বলতাম। অন্য জায়গায় হয়তো এর অন্য কিছু নাম হয়ে থাকবে। চা বাগানটা দেখুন কত বড়। এনারা যাচ্ছেন চা পাতা তুলতে। অনেককেই দেখলাম এখান থেকে যেতে। আপনারা কি রোজ তোলেন চা পাতা? প্রত্যেক দিন? আলাদা আলাদা বাগানে না একই বাগানে? আলাদা আলাদা বাগানে না একই বাগানে? আচ্ছা। কি বিশাল চা বাগান দেখুন। আমি এবং ভাই এখানে চা বাগানে ঘুরে ঘুরে ছবি তুলছিলাম। কথা প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, যদি গরুমারা নেস্টে আপনারা আসতে চান তাহলে বলে দিই কিভাবে আপনারা আসবেন। গরুমারা নেস্ট রিসর্ট লাটাগুড়ির কাছে গরুমারা ন্যাশনাল পার্কে অবস্থিত। এখানে আপনারা ট্রেনে, বাসে বা ফ্লাইটে আসতে পারেন। ট্রেনে গেলে সবথেকে কাছের স্টেশন হলো নিউ মাল জাংশন। এখানে নেমে গাড়ি ভাড়া করে সহজেই আপনি পৌঁছে যেতে পারেন গরুমারা নেস্ট, কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশনেও নামতে পারেন। তারপর এনজেপি থেকে গাড়ি ভাড়া করে কিংবা বাসে যেতে পারেন। আর যদি আপনি কলকাতা থেকে বাসে আসতে চান তাহলে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত অনেক বাস সার্ভিস আছে, যেমন রেড বাস, রয়্যাল ক্রুজার ইত্যাদি। এরপর শিলিগুড়ি থেকে লাটাগুড়ি বাসে চলে আসতে পারেন। সেখান থেকে টোটো বা গাড়ি ভাড়া করে অনায়াসে আপনি রিসর্টে পৌঁছে যেতে পারবেন। আর যদি ফ্লাইটে আসেন তাহলে বাগডোগরা এয়ারপোর্টে নামতে হবে। সেখান থেকে ক্যাবে আপনি সোজা পৌঁছে যেতে পারেন গরুমারা নেস্টে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এবং চা বাগানে ঘুরতে ঘুরতে প্রায় সকাল 7টা বেজে গিয়েছে। এবার আমি রিসর্টের পথ ধরলাম। এখানকার প্রকৃতি দেখানোর সাথে সাথে আর একজনকে দেখাই আপনাদের। এই যে সামনে যে ব্যক্তিকে দেখছেন, ইনি একজন খুবই সজ্জন ব্যক্তি। আমি যখন ভোর থেকে ঘুরে ঘুরে ভিডিও করা শুরু করেছি তখন থেকে যতক্ষণ না পর্যন্ত ভিডিও করা শেষ করে আমি রুমে ঢুকেছি, সেই পুরো প্রায় 3 ঘন্টা সময় ইনি আমার সঙ্গে ছিলেন। আমি কিন্তু একবারও এনাকে ডাকিনি, কিন্তু উনি নিজের দায়িত্ববোধেই একবারও কাজ ছাড়া হননি। আর আমাকে আশ্চর্য করে দিয়ে ইনি ভীষণ কথা বোঝেন। যেমন দাঁড়াতে বললে দাঁড়ান, যেতে বললে চলে যান, আবার আসতে বললে চলে আসেন। অথচ বাবলুদার কাছে পরে শুনেছি যে এনাকে কিন্তু কোনো ট্রেনিং দেওয়া হয়নি। যেমন চা বাগান থেকে আমি চলে আসার সময় ভাই এনাকে বলল যে তুমি দিদির সঙ্গে চলে যাও, আমি পরে আসছি। তো বলার সঙ্গে সঙ্গে উনি ওই চা বাগান থেকে বেরিয়ে আমাকে অনুসরণ করলেন। তবে সেটা অবশ্য আমি শিওর নই সেটা ভাইয়ের কথা শুনে নাকি উনি নিজেই এসেছিলেন। তো যাই হোক, খুব ভালো লাগলো। গতবার এসে এনাকে দেখিনি, তখন ছিল না।
রিসর্টের মধ্যেও দেখুন চা গাছ লাগানো। এগুলো গোলমরিচ গাছ। আর এটা ক্যাফেটেরিয়া। ক্যাফেটের উল্টো দিকে ছোট্ট যে কটেজটি, এটা বেসিক্যালি একটা টি বুটিক তৈরি করছে বাবলুদা। রিসর্টের পিছন দিকে চা বাগানে দেখলাম চা পাতা ছাটা হচ্ছে। এই প্রথম দেখলাম মেশিন দিয়ে চা পাতা ছাটার দৃশ্য। এখানে দেখুন কত সুপুরি গাছ। এখানে বেশ কয়েকটা লাল জামরুল গাছ আছে, নিচে জামরুলগুলো ছড়িয়ে আছে। একটু এগিয়ে দেখলাম চা পাতায় কীটনাশক দেওয়া হচ্ছে। রিসর্টের চারিদিকেই চা বাগান। এই খোলামেলা জায়গাটা একদম আমাদের রুমগুলোর ডান দিকে। বেশ অনেকক্ষণ সময় কেটে গিয়েছে, এবার রেডি হতে হবে বেরোনোর জন্য। গাড়ি আসবে সকাল 9টায়, তার আগে ব্রেকফাস্ট করতে হবে এবং রেডি হতে হবে। তুমি রেডি চান টান করে? রুমে গিয়ে দেখলাম মা রেডি হয়ে বসে আছে, বাকিরা সবাই রেডি হচ্ছে। যাই হোক, মা আর আমি চলে এলাম ব্রেকফাস্ট করতে। বাকিরা সবাই রেডি হয়ে পরে আসছে। আমরা ব্রেড বাটার, জ্যাম, বেকড এগ এবং অরেঞ্জ জুস খেলাম। এই বেকড এগটা আমার ভীষণ পছন্দের। অনিরুদ্ধ এবং ভাইয়ের আজ স্পেশাল ব্রেকফাস্ট, কড়াইশুটির কচুরি এবং আলুর দম। কাল রাতে বাবলুদা রেকমেন্ড করেছিল এটা টেস্ট করার জন্য। দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে খেতে। ওরা খেয়েও বলল দারুণ হয়েছে খেতে, সাথে মিষ্টিও ছিল। একদম পুরো শীতকালের কড়াইশুটি কচুরির মতো হয়েছে, ভালো হয়েছে। দারুণ স্টাফিং। কেমন লাগছে রুকু? খুব সুন্দর, খুব সুন্দর। এই খুব সুন্দর বলার জন্য বাপি আমায় খাপাতো, এখন বাপির ছেলেরাও খুব সুন্দর বলে। দারুণ বলেছি, সুন্দর বলেনি। ও বলেছে খুব সুন্দর। বিয়ে তো করলে না, শাশুড়ি জিজ্ঞাসা করতো বাবা আরেকটু নাও আরেকটু নাও, এইটুকানি খেলে হয় না, তো সেই সুযোগটা দিলে না। শাশুড়ি জামাই আদর করবে, এইসব দিয়ে মেটাতে হবে দুধের স্বাদ ঘোলে। এবার সবাই আমরা ব্রেকফাস্ট করে ঘুরতে বেরোলাম। আজকে আমরা সামসিং, মিশন হিলস টি গার্ডেন, নেওড়া নদী, মনেস্ট্রি এবং চাপড়ামারি ফরেস্ট ঘুরে ফিরলাম সন্ধেবেলা। তারপর বাবলুদার সাথে একটু গল্প করলাম সবাই। স্পেসিফিক কোয়েশ্চেন হলো ডিভোর্সে কেন মানুষজন আসে? হ্যাঁ, ডিভোর্সে মানুষ আসার কোনো ডেফিনিট একটি কারণ নেই, মাল্টিপল। বিভিন্ন ইন্টারেস্ট নিয়ে মানুষ এখানে আসেন। ধরো ডিভোর্সে এইটুকু জায়গায় 27টা জনজাতির বসবাস, যারা অ্যানথ্রোপোলজি নিয়ে কনসার্ন তারা আসেন। আচ্ছা, ধরো বটানিস্ট যারা তারা আসেন, যারা জিওলজিস্ট তারা আসেন। ধরো এই যে পাথরগুলো পদদলিত করে এলে যদি এক মুঠো তোলো, ওটা যদি প্রপারলি স্ক্যান করো দেখবে 12 থেকে 14টা ভ্যারিয়েন্টের পাথর পাওয়া যাচ্ছে, বিভিন্ন এজের। তুমি দেখবে আইসিজের সময়কারও পাথর পাচ্ছ, আবার 8000 9000 সময়কার, মানে আমাদের এই যে সময় ডাইনোসর ছিল সেই সময়কার পাথর পাচ্ছ তাই আগে। সেই স্টাডি করে লোকে আসতে পারেন। কেউ বটানিস্ট যারা তারা আসেন, আবার কেউ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এসছেন, যেমন আমরা। হ্যাঁ, তোমার কর্তা যেমন একটা বড় একটা লম্বা লেন্স নিয়ে ঘুরছে পাখি শিকার করবে বলে। তাই যারা অ্যাভিফোনা এনথুসিয়াস্ট তাদের জন্য স্বর্গরাজ্য। ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ভ্যারিয়েন্টের পাখি এখানে পাওয়া যায়।
কালকেই আবার বইগুলো স্টক গেছিল, নিয়ে আসলাম। তুমি এটাতে দেখতে পারবে, খালি গরুমারা ন্যাশনাল পার্কে 308 ভ্যারিয়েন্টস অফ বার্ডস, আচ্ছা বা বাটারফ্লাইজ এখানে, যেটা ডকুমেন্টেশন হয়েছে এখন পর্যন্ত 560টা। বাপরে। তার বাইরেও কিছু আছে যেগুলো ডকুমেন্টেশন হয়নি এখন, আস্তে আস্তে আবার ইনক্লুশন হবে পরের এডিশনগুলোতে। হ্যাঁ, তারপরে তোমার অ্যাক্টিভিটি ট্যুরিজমের জন্য কেউ ক্যাম্পিং এ যান, কেউ হাইকিং এ যান, একদম এখানে মাল্টিপল ইন্টারেস্ট, এটা প্যারাডক্স একটা। নেচার লাভার যারা এমন একটা জায়গায় অ্যাকোমোডেশনের সন্ধান করেন ইন সার্চ অফ পিস এন্ড ট্র্যাঙ্কুইলিটি, ওয়াইল্ডারনেস এর নিয়ে তারা কনসার্ন, তারাই খালি এখানে এসে থাকুন, সেই উদ্দেশ্য নিয়ে করা। কারণ আমিও আমার নিজের সময়টা এনজয় করি, মানে একটা কোথায় সমমনস্কতা একটা কাজ করে, ইন্টারেস্টের জায়গাটা ম্যাচ করে, আমার জন্য এনজয়েবল ব্যাপারটা। তা আমার গুড লাক, সেরকম ধরনের গেস্টই আমার কাছে আসেন, তারা থাকছেন, হ্যাঁ, পরিবেশটা মেনটেন হয়। সারা রাত্রি গাড়ি চালিয়ে আসলাম, এসে যখন আমি গেট থেকে ঢুকে আপনাকে দেখলাম, তখনই মানে একটা এনার্জি অটোমেটিক জেনারেট হয়ে গেল। আপনি বললেন যে তুমি হাসছো কেন, মানে আমার সাথে এখানে আগের বারও এসে যেটা হয়েছিল যে আমি আবার ফিরে যাবো, ডুয়ার্স আমি বারবার আসি, কিন্তু কোনো জায়গায় দুবার গিয়ে ওরকম ভাবে থাকা হয়। কিন্তু আমি লাস্ট টাইম বলেছিলাম এখন আমাদের একটা আস্থানা হয়ে গেল, এবার যতবার যাব, একদিন হোক বা দুদিন হোক, আমি একবার হলো বাবুদের কাছে যাবো, যে একটু কিছু আরো এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করবো, একটু গল্প করবো, মানে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে একটা মানুষ যিনি আমাকে গাইড করছে, না কেউ যদি এসে ডুয়ার্স সম্বন্ধে কেউ জিনিস জানতে চান, আমার ভালো লাগে, কারণ নইলে আসার সার্থকতা নেই তো। না নিশ্চয়ই, আমি খালি কিছু দেখে চলে গেলাম, আমি রিয়েলাইজ করলাম, তাহলে কোনো গুরুত্ব থাকে সার্থকতা নেই। মানে ডুয়ার্সটা আমাদের এতটাই প্রিয়, মানে যতবার আসি কিছু না কিছু নতুন জিনিস আমরা শিখে যাই, নতুন জিনিস নিয়ে যাই, প্রচুর কিছু পাওয়া যায়, প্রাপ্তি হয়। একদম। ধরো এই একই জঙ্গলের মধ্যে দিয়ে যদি 100 বার যাতায়াত করি, তাহলে 100টা আলাদা আলাদা অনুভূতি, 100টা আলাদা উপলব্ধি। ঠিক, কোনোদিন মনোটনি বলে এই শব্দটা এখানে নেই। আজকে তোমরা সাকাম ফরেস্ট হয়ে নেওড়ায় ঘুরে এলে, এখান থেকে খুব বেশি দূরত্বের না, একদমই না, কিন্তু একদমই একটা একদম আলাদা জগৎ, একদম আলাদা, একদম আলাদা জগৎ। আর বৃষ্টি হওয়ার পরে নদীগুলোতে কিভাবে জলটা বেড়ে গেল সেটাও আমরা দেখতে পেলাম আজ। তবে একটা জিনিস আমার এইটা একটু মনে হয় যে এখানকার সাফারি সিস্টেমটা, মানে জঙ্গল সাফারিটা, ওটাকে যদি আরেকটু মানে রিফর্ম করা যায়, একটু এডুকেশনের করলে ভালো। হ্যাঁ, মানে ওই ওয়াচ টাওয়ার সাফারি বা নরমাল একটু একটা জায়গা আমার মনে হয়েছে, ধরো যারা সাফারিতে ঢুকছেন, এন্ট্রি নেওয়ার আগে পার্কে তাদের একটা রেজিগনেটেড জায়গায় তাদের ব্রিফিং দেওয়া, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, যে এখানকার যে ফলিয়েজ গুলো যে আছে, বায়োডাইভার্সিটিটা আছে, সেই সম্বন্ধে একটা শর্ট ইন্ট্রো, একদম সেটা কেউ ভার্বালি বললেন লাইভ, অথবা একটা স্ক্রিনিং চললো, সেটা করে নিয়ে ঢোকানো, এবং ডুজ অ্যান্ড ডোন্টস তাদেরকে বলে দেওয়া, এইগুলো আপনি করতে পারবেন না, আপনার আচরণটা এরকম হবে, আপনার অ্যাপ্রোচটা এই থাকবে, সেটা একটা জায়গা। এবার ধরো ওখানে গিয়ে 1.5 ঘন্টা থাকছেন মানুষের, ঠিক, যে হোক বা সেখানে একটা ওয়াশরুমের বন্দোবস্ত, সেটার অভাব ভীষণ আছে, সেটা নেই, নেই একদম, সেটা হওয়া উচিত। বা নর্মাল রিফ্রেশমেন্ট একটা হতেই পারে, বেসিক একটু চা, একটু বিস্কিট, একটু জল, যেমন আমাদের মধ্যপ্রদেশের জঙ্গলগুলো সব জায়গা হয়ে গেছে, এগুলো ল্যাকিং ভীষণ। গাড়ি যেগুলো যাওয়া হয় তার মেইনটেনেন্স। ডিনার করলাম রুটি, স্যালাড, বেগুন ভাজা, পাঁচমিশালি সবজি, পনির, মাটন এবং যথারীতি চাটনি এবং মিষ্টি দিয়ে। কালকে সকালে আমরা খুব ভোরে বেরোবো। সারা রাত ধরে তুমুল বৃষ্টি হয়েছে। সকাল 5টায় উঠে দেখলাম এই দৃশ্য। তবে এই রকম ওয়েদারের মধ্যেও আমরা 6টার মধ্যেই লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম। বাবলু তাও ছাতা মাথায় দিয়ে পুরো সময়টাই অনিরুদ্ধর সাথে ছিল এবং কথা বলছিল। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। ওয়েদার ভীষণ খারাপ, তবে জঙ্গলে এত বৃষ্টির মধ্যেও একটা আমেজ আছে, ভালো লাগছিল কিন্তু ভীষণ। তো বন্ধুরা, এই ছিল আমাদের গরুমারা রিসর্টে 2 দিন। ভীষণ ভীষণ এনজয় করলাম। এই 2 দিনে ডুয়ার্সের কোথায় কোথায় ঘুরলাম আর কি কি দেখলাম তা আমি পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক এবং শেয়ার করবেন এবং এরকম আরও তথ্যবহুল ভ্রমণ সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।